এই যে বন্ধুরা শুনছো, নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের গল্পের ভান্ডার 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেই ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের সামনে দুষ্টু মিষ্টি একটি প্রেমের গল্প নিয়ে। গল্পটা শুরু করার আগেই আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ গল্পটি শুনবেন এবং তারপর আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাদের চলার পথের অনুপ্রেরণা। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক। সবাই আয়ানের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে। সবাই খুব ভয় পাচ্ছে। শখ প্রথমে সাহস দেখালে এমন মনে মনে সে খুব ভয় পাচ্ছে। শখ কিছুটা সাহস নিয়ে বলল, আসতে পারি স্যার? আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। স্যার, আমাদের কেন ডেকেছিলেন? আয়ান তার ল্যাপটপ সামনের দিকে ঘুরিয়ে দিল। ভিডিও দেখে সবার হাত পা রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আয়ান রাগী দৃষ্টি নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। সবাই একসাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আয়ান বলল, তোমাদের সবার বাবা মায়ের নাম্বার দাও। আমান ও মেধা, সরি স্যার, আমাদের ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন। আপনাকে কথা দিচ্ছি এমনি ভুল কোনো দিন করবো না। প্লিজ বাসায় জানাবেন না, তাহলে আমাদেরকে মেরেই ফেলবে। আমি তোমাদের থেকে নাম্বার চেয়েছি, কোনো অজুহাত শুনতে চাই নাই। তাড়াতাড়ি তোমাদের বাবার নাম্বার দাও। আমাকে একটিবার কথা বলতে পছন্দ করি না, অনেকটা রেগে বলল। শখ বাদে এবার সবাই কান্না করতে করতে আয়নের পা ধরে বলল, স্যার ভুল হয়ে গেছে, এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিনই এমন ভুল করব না। যদি করি তাহলে আমাদের কলেজ থেকে বের করে দিয়েন, দয়া করুন স্যার। আয়ান কিছু ভেবে বলল, বেশ, আমি তোমাদের মাফ করব। আর যে ভুল করে পরে সে তার ভুল বুঝতে পারে, তাহলে তাদের একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। সবাই মিলে বলল, সত্যি স্যার, আমাদের মাফ করে দিয়েছেন? আরে এত খুশি হবার কিছু নেই, ভুল যখন করেছো শাস্তি তোমাদের পেতেই হবে। এখন যদি তোমাদের শাস্তি না দিয়ে মাফ করে দিই তাহলে নেক্সট টাইম আবার এমন ভুল করবে। আমান বলল, প্লিজ স্যার, বাসায় বলবেন না। এটা বাদে আপনি যা শাস্তি দিবেন আমরা মাথা পেতে নিব। তুমি আমার স্যার নাকি আমি তোমাদের স্যার? আমি তোমাদের কি শাস্তি দেব তা এখন তোমাদের থেকে জেনে নিতে হবে। সরি স্যার, মাথা নিচু করে বলল সবাই। আয়ান একটা বেত নিয়ে আসলো আর সবাই উদ্দেশ্য বলল। সবাই হাত পাতো। আয়ানের কথায় সাথে সাথে সবাই হাত পাতলো। আয়ান অনেক জোরে জোরে সবার হাতে বেত দিয়ে মারলো। মারা শেষ, বেত হাতের সাথে চেপে ধরে রাখছিল। সবার হাত লাল হয়ে গেছে বেত হাত চেপে ধরে রাখার জন্য। হাত খুব জ্বলছিল। আশা করি এরপর কোনো স্যারের সাথে বেয়াদবি করার আগে মনে থাকবে তোমাদের। স্যার, আমরা এমন কাজ আর কখনো করব না। কান ধরো সবাই, 10 বার করে কান ধরে উঠবোস করবে আর কথাগুলো বলবে। হ্যাঁ না, হ্যাঁ শুরু করো। আর যদি ইচ্ছে না থাকে তাহলে আমি অন্য রাস্তা দেখতে পারি। না না স্যার, আমরা বসছি। সবাই কান ধরে উঠে বস করছে আর কথাগুলো বলছে, স্যার মাফ করে দিন, এমন ভুল আমরা কোনো দিন করব না। হঠাৎ করে আয়ান চোখগুলো শখের দিকে, রাগের চোখ লাল হয়ে গেছে। রাগে গজগজ করতে করতে বলল, এই মেয়ে, তোমাকে কি আলাদা করে ইনভাইটেশন করতে হবে? স্যার, আসলে আমার পায়ে খুব ব্যথা, তার জন্য উঠে বসতে পারছি না। আয়ান ভুরু কুচকে তাকালো শখের দিকে। এতক্ষণ তো ঠিকই ছিলে, উঠো বসো। করার কথা বলতেই পায়ে ব্যথা শুরু হয়ে গেল। স্যার, আমাদের হয়ে গেছে, এবার কি আমরা যেতে পারি? ওর নাম কি? আর একটা বলা, তোমার আমার সাথে কাজ করলে এই বুদ্ধিটা কার? এবার সবাই চুপ হয়ে গেল। আয়ন রেগে আবার বলল, তোমাদের আমাকে কি মনে হয় আমি তোমাদের ফ্রেন্ড? মজা করছি তোমাদের সাথে? আমি বলছি না এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি? কিছুটা ধমক দিয়েই বলল। সবাই ভয়ে কেঁপে উঠল। মেধা ভয়ে কান্না করে বলে দিল যে তারা শখের কথাই এ কাজ করেছে। শখ তো ভয়ে শেষ, এখন কি হবে, কে বাঁচাবে ওকে? আল্লাহ বাঁচাও।
বেশ ঠিক আছে, শখ বাদে তোমরা সবাই চলে যাও। সবাই খুশিতে গদগদ হয়ে চলে গেল, কিন্তু শখের জন্য খারাপ লাগছে। মেধা কি করে পারলো শখের নাম বলে দিতে? তুই এটা কি করলি? শখের নামটা কেন বলে দিলি? শখ আমাদের জন্য কি করে না রে? তুই এটা কোনো ফ্রেন্ডের পরিচয় দিলি, বলল আমান। আমি মানছি মেধা, তুই খুব সহজ সরল, ভয় পাস খুব স্যারকে, তাই বলে তুই ফ্রেন্ডকে এভাবে বিপদের দিকে ঠেলে দিবি, বলল আয়েশা। আমি বলতে চাই না রে, ভয়ে বলে দিয়েছি। সত্যি আমি ফ্রেন্ড হবার যোগ্যতা রাখি না, কান্না করতে করতে বলল মেধা। সিয়াম বলল, এখন যা হবার তো হয়ে গেছে, এখন স্যার না জানি শখকে কতটা শাস্তি দিবে, আল্লাহ মালুম। কাব্য বলল, শখ আসলেই ভালো, জানতে পারবো, চল সবাই ওর জন্য অপেক্ষা করি, বলে সবাই বাইরে শখের জন্য অপেক্ষা করতে লাগলো। আয়ান রাগী দৃষ্টিতে শখের দিকে তাকিয়ে আছে। শখ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মুখ ভয়ের ছাপ স্পষ্ট। আয়ান শখের দিকে এগোতে এগোতে বলল, আমাকে তোমার কি মনে হয়? আমি কি তোমার ফ্রেন্ড? তাই আমার সাথে যখন যেভাবে ইচ্ছা সেভাবে মজা করবে? অনেকটা শান্ত হয়ে বলল আয়ান। শখ আয়নের এমন শান্ত হতে দেখে আরও বেশি ভয় পেয়ে গেল। ঝড়ের পূর্বে সব কিছু শান্ত হয়ে যায়, তাহলে আয়নের এই শান্ত হওয়াটা কি ঝড়ের আগে হওয়া প্রভাস? সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন ভুল কোনো দিন করব না। মাথায় আনা তো দূরের কথা, মুখেও আনবো না, আমাকে মাফ করে দিন, কাঁপা কাঁপা বলল শখ। আয়ান এবার রেগে শখের দুহাত দেয়ালে চেপে ধরল। আয়ান সামনে এগোচ্ছিল, তা দেখে শখ ভয়ে পিছুতে পিছুতে কখন যে ওর দেয়ালে পিঠ থেকে গেছে, ভয়ে সেদিকে খেয়াল নেই শখের। আমি তোমার ফ্রেন্ড হই নাকি তোমার কাছের কোনো রিলেটিভ হয় যে তুমি আমার সাথে এমন ফালতু মজা করবে? শখ, আমি তোমার স্যার হই। স্যারদের কিভাবে সম্মান করতে হয় তুমি জানো না? তোমাকে কেউ শিখায় নাই? এত বছর পড়াশুনো কি করে শিখছো? আয়ান শখের এতটা কাছে চলে আসায় শখ ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আয়ানের গরম নিঃশ্বাস শখ অনুভব করতে পারছে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে শখের, কিন্তু প্রকাশ করতে পারছে না। এদিকে আয়ান শখের হাত এত জোরে শখ সহ্য করতে না পেরে শখ ফুপিয়ে কান্না করে দিল। এবার আয়ানের হুঁশ আসলো রাগের মাথায়, কি করে বসলো। এবার আরও রাগ লাগছে শখের কান্না দেখে। এবার চিৎকার করে বলে উঠল, আমার সামনে থেকে সরে যাও, একে তো অপরাধ করেছ, তার উপরে আমার কথা অমান্য করছো, এখন আবার কান্না করছো। আমার মুখের সামনে থেকে সরে যাও শখ, আপাতত আমি তোমার মুখটা দেখতে চাচ্ছি না। আমার রাগ উঠে গেলে আমি তোমাকে কি করব নিজেও জানি না, বলেই টেবিলে নিজের হাত আঘাত করলো। শখ আর এক মুহূর্ত দেরি না করে কান্না করতে করতে বেরিয়ে আসলো। ওরা সবাই শখের জন্য অপেক্ষা করছিল, কিন্তু শখকে কান্না করতে দেখে সবাই অবাক। কোনো কথা না বলে শখ দৌড়ে চলে আসলো। বাসায় এসে কারোর সাথে কথা না বলে সোজ নিজের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে ফ্লোরে বসে কান্না করছে শখ। এক সময় কান্না করতে করতে ফ্লোরে ঘুমিয়ে পড়ল শখ। বিকেল 4টে বাবার ডাকে ঘুম ভাঙল শখের। শখ, মামনি আর কত ঘুমাবি? সারাদিন না খেয়ে আছিস, এখন ওঠ মা, সন্ধ্যা 6টা থেকে তোমাদের নতুন টিচার আসবে, পড়াতে উঠে ফ্রেশ হয়ে খেয়ে নে। শখ বাবার কথা মতো উঠে শাওয়ার নিয়ে নিজে এসে খেতে বসলো। কি রে মা, তোর কি শরীর খারাপ নাকি? সেই দুপুরে এসে না খেয়ে ঘুমিয়েছিস, বলল শখের আম্মু। না আম্মু, সকাল সকাল উঠেছিলাম না, ঘুমোই নাই, তা এখন ঘুমিয়ে শোধ নিলাম আর কি। শখের কথা শুনে শখের আম্মু হেসে দিল। পাগলি মেয়ে একটা, পুরাই ঘুম পাগলি হয়েছিস, ঠিক তোর মায়ের। মায়ের মানে আম্মু? রাহেলা বেগম আমতা আমতা করে বলল, না মানে আমার মতো আগে আমি ঠিক তোর মতোই ছিলাম, ঘুমাইতাম, কেউ আমাকে মেরেও তুলতে পারতো না। সত্যি রে মা, এখন যা রেডি হয়ে নে, তোদের নতুন টিচার আসবে, অনেক খুঁজে একটা ভালো টিচার পেয়েছি। আগের টিচারটা বদলে হয়ে যাওয়াতে অনেক ক্ষতি হয়ে গেছে তোদের, আর পড়াশোনায় ফাঁকি দিলে চলবে না, রেডি হয়ে বই নিয়ে বোনের রুমে আয়। কিন্তু আম্মু,
আপু যদি রাগ করে, আমি তো আমাকে দেখতে পারে না, আমি আপুর রুমে গেলে আবার সমস্যা তৈরি করবে। না রে মা, কিছু বলবে না, তোর বাবা আগেই কথা বলে রাখছে। সত্যি আম্মু? তাহলে খুব ভালো হবে, আমি আর আপু একসাথে পড়াশোনা করব। হ্যাঁ, এখন যাবই, নিয়ে বোনের রুমে যা। স্যার আসছে না দেখে মুনতাহার রুমে বই রেখে শখ চিপস খাচ্ছিল আর টিভিতে কার্টুন দেখছিল। একা একা ভালো লাগছিল না বলে মুনতাহা ওর সাথে ভালো করে কথা বলে না। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। শখ ভাবলো হয়তো স্যার এসেছে। দৌড়ে দরজা খুলে দিয়ে সামনে তাকাতেই 100 ভোল্টেজের শক খেলো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। দু চোখ ডলা দিয়ে নিল। না, সে তো ভুল দেখছে না, এটা তো সত্যি আয়ান স্যার। উনি এখানে কেন ভেবেই অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল শখ। কিন্তু আয়ান অবাক হলো না শখের বাবার থেকে জেনে বুঝতে পারছিল না। আয়ানের জানা মতে শখের বাবার তো একটাই মেয়ে ছিল। শখ আসলো কোথা থেকে? হয়তো পরে হয়েছে। সেসব ভেবে কাজ নেই, যে কাজ করতে আসছি সে কাজ করে চলে যাব। আমাকে কি ভিতরে আসতে দেবে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? না মানে স্যার, আপনি এখানে তোমাদের পড়াতে এসেছি। আমি যতদূর জানি আপনি কাউকে বাসায় গিয়ে পড়ান না। আমি ডেকেছি আর আসবে না, পিছন থেকে বলল শখের বাবা। আয়ান শখের বাবাকে দেখে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো বাবা? তোমাকে অসংখ্য ধন্যবাদ এই গরিবের ঘরে পড়াতে আসার জন্য। আলহামদুলিল্লাহ স্যার, আমিও ভালো আছি। আপনি কি যে বলেন না, আপনি আমার স্যার, আমার গুরুজন। আপনাকে আমি অনেক সম্মান করি। আপনি ছিলেন আমার প্রিয় শিক্ষক, আর আপনি ডাকবেন আমি আসবো না, এটা কোনোদিনও হয়? আপনি বললে আমি নিজের জীবনও দিয়ে দিতে রাজি স্যার। সোনার টুকরো ছেলে আমার। জানিস তো শখ মা, আয়ান আমার স্টুডেন্ট ছিল, ক্লাসে ফার্স্ট বয় ছিল। ও সবসময় ক্লাস টপার ছিল আর অনেক ভালো ছিল। আমি যা বলতাম আমার সব কথা শুনতো। ওর ব্যবহার ছিল অনেক সুন্দর, যা আমাকে খুবই মুগ্ধ করেছিল। সেজন্য আমি ওকে খুব ভালোবাসতাম, আমার প্রিয় ছাত্র ছিল। ও আচ্ছা, তার মানে আয়ান স্যার বাবার ছাত্র ছিল? বাবা, তোমার ছাত্র তোমার মতোই হয়েছে, বদমেজাজি, বিড়বিড় করে বলল শখ। না বাবা, কিচ্ছু বলি নাই। আয়ান, আসো বাবা, ভেতরে আসো। সবাই মিলে ভিতরে আসলো। কিছু গল্প করে আয়ান মুনতাহার রুমে গেল। স্যারকে দেখে মুনতাহা সালাম দিল। আয়ান মুনতাহা আর শখকে পড়ানো শুরু করলো। শখ পড়া বাদ দিয়ে খালি বারবার আর চোখে আয়ানের দিকে তাকাচ্ছে। একটু পরে শখের আম্মু এসে শখকে ডেকে নিয়ে গেল। পড়াশুনোর ক্ষতি হবে জন্য আয়ান মানা করলে উনি শুনেন নাই, শখকে নিয়ে চলে গেল। ছেলেটা কতদিন পরে আসলো, কিছু নাস্তা পানি না করলে হয়? এসব কথা বলে শখের আম্মু নাস্তা তৈরি করে শখের হাতে দিয়ে বলল, যা দিয়ে যা। শখ বাধ্য মেয়ের মতো নাস্তা নিয়ে মুনতাহার রুমে গেল। শখ যখনই নাস্তা টেবিলে রাখছিল তখন আয়ানের চোখ পড়ে যায় শখের হাতের দিকে। ফর্সা হাতে ওর 5 আঙুলের দাগ স্পষ্ট ফুটে উঠেছে। লাল হয়ে আছে 2 হাত। আয়ান কি দেখছে তা কৌতূহল বশত দেখার জন্য আয়ানের চোখ লক্ষ্য করে শখ দেখল আয়ান ওর হাতের দিকেই তাকিয়ে আছে। তা দেখে শখ তাড়াতাড়ি করে নিজের হাত ওড়নার ভিতরে লুকালো। মুনতা আর শখ বসে লিখছে, পাশেই বসে আছে আয়ান। শখ যে কি লিখতে কষ্ট হচ্ছে আয়ান ভালো করেই বুঝতে পারছে। এবার শখ খাতাটা আয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার নিন, হয়ে গেছে আমার। আয়ান অবাক হয়ে শখের দিকে তাকিয়ে আছে। এত জটিল একটা অঙ্ক এত তাড়াতাড়ি করে ফেললো। আয়ান বেশ খুশি হলো। মেয়েটা মনে হয় খুব ভালো ছাত্রী। খুব আগ্রহ নিয়ে বলল, কই দেখি দাও তো, কেমন লিখলে? তারপরে শখ খাতাটা আয়নের দিকে এগিয়ে দিল। খুশি হয়ে খাতাটা নিলেও এখন রাগে আয়নের চোখ লাল হয়ে গেছে। এগুলো কি শখ? শখ কিছুটা ভয় পেয়ে যায় আর বলল, কি স্যার, অঙ্ক তো আমি তো দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এগুলো কি করছো? আর তোমার হাতের লেখার এই অবস্থা কেন? হাতের লেখা যদি এই অবস্থা হয় তাহলে পরীক্ষাতে ভালো নাম্বার পাবে না।
তোমার এই কাকের ঠ্যাঙের মতো লেখার জন্য কিছু নাম্বার কেটে দেবে। স্যার আপনি এটা বলতে পারলেন আমি কত সুন্দর করে অঙ্কটা করে দিলাম। আপনার তো আমাকে নোবেল দেওয়া উচিত। হ্যাঁ, নোবেল তো অবশ্যই দিব। নাও হাত পাতো। কি কিন্তু কেন স্যার তোমাকে নোবেল দেবো? স্যারের কথা তো আর অমান্য করা যায় না, তাই নিরুপায় হয়ে হাত পাতলো শখ। আয়ন স্কেল দিয়ে শখের 2 হাতে মারল। শখ ব্যথায় হাত সরিয়ে নিল। পেয়েছো নোবেল, আর লাগবে? শখ তখন কাঁদো কাঁদো হয়ে ইনোসেন্ট ফেস করে বলল, না স্যার লাগবে না, এমনিতেই নোবেলটা অনেক সুন্দর ছিল, আমার সারা জীবন মনে থাকবে। শালা বজ্জাত বেটা, আমার বাসায় এসে আমাকেই মারিস, তোর দেখা নিব। তা না হলে আমার নাম শখ না। আমাকে গালি দেওয়া শেষ হলো, এবার পড়াশুনোর মন দাও। আমাকে এক কথায় বারবার বলতে পছন্দ করি না, তুমি কিন্তু ভালো করেই জানো। স্যার জানেন আপনি না পদার্থবিজ্ঞানে 4 বার ফেল করছি। আয়ান শখের কথা শুনে অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। ফেল করছে 4 বার, আবার গর্ব করে বলছে। আয়ান রাগি চোখ নিয়েই তাকাতে শখ ভয়ে আর কোনো কথা না বলে পড়াশোনায় মন দিল। এভাবেই কাটছিল শখ ও আয়ানের জীবন। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। এভাবে ঝগড়া, রাগ, খুনসুটি দিয়ে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যাচ্ছিল। আয়ান ঠিক প্রতিদিনের মতোই আজ ওদের পড়াতে আসছে। আপু তোমার একটা কলম দিবে গো? আমার কলমের কালি শেষ হয়ে গেছে, উপরে যেতে ইচ্ছে করছে না। যেতে ইচ্ছে করছে না নাকি আমার এই কলমের প্রতি যে তোর কতটা লোভ সেটা বল। জানিস তোকে কলমটা দিলে আর ফেরত নিব না, সেজন্য কৌশলে নিতে চাইছিস। এসব তুই কি বলছি আপু? এমনিতেই তোমার কলমটা খুব সুন্দর, আমার বেশ পছন্দ, অনেক খুঁজেও পাই নাই। তুমি কোথা থেকে কিনেছো আপু? আমি তোমাকে টাকা দিব, আমাকে একটা এনে দিবে? তোর সব সময় আমার প্রতি এত হিংসা কেন রে? একে তো বাবা মাকে আমার থেকে কেড়ে নিয়েছিস, এখন আমার জিনিসে নজর দিচ্ছিস। বাবা কি তোকে কলম কিনে দেয় নাই যে আমার কলমটা তোকে নিতে হবে? আপু তুমি সবসময় এমন করো কেন? আমার সাথে একটু ভালো করে কথা বলতে পারো না? বেয়াদব মেয়ে, চুপ, একদম চুপ থাক তুই। এখন তোর থেকে শিখতে হবে আমি কিভাবে কথা বলবো না বলবো। আর একটা কথা বলে কষে থাপ্পড় বসিয়ে দিব বলে দিলাম। খুব মুখে মুখে তর্ক করতে শিখে গেছো তাই না? আয়ান সব কিছু দেখছিল, এবার রেগে গিয়ে বলল, কি হচ্ছে এটা? কি তোমাদের সামনে আমি বসে আছি, তোমাদের কি সেদিকে খেয়াল আছে? বিয়াদবের মধ্যে ঝগড়া করে যাচ্ছ। আর মুনতাহান শখ না হয় ছোট, তুমি তো বড়, তোমার এটা কেমন ব্যবহার? আপনি স্যারের মতো থাকবেন, পড়াতে আসছেন, পড়িয়ে চলে যাবেন। আপনাকে পড়ানোর জন্য রাখা হয়েছে, জ্ঞান দেওয়ার জন্য না। মুনতাহা চিৎকার শুনে শখের বাবা মা চলে আসলো। ওদের দেখে আয়ন রেগে বলল, স্যার আমি আপনার এই বেয়াদব মেয়েকে পড়াতে পারবো না, আমাকে মাফ করবেন, বলেই চলে যেতে লাগলো। হ্যাঁ হ্যাঁ যান, আমিও আপনার মতো শিক্ষকের কাছে পড়তে চাই না। এই মেয়ের সাথে একসাথে পড়াশুনো করা আমার পক্ষে সম্ভব না। আমার সব কিছু কেড়ে নিয়ে শান্তি হয় নাই, এখন আসছে আমার জিনিস নিতে। লজ্জা করে না অন্যের জিনিস চাইতে? সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন তোমার থেকে কোনো কিছু চাইবো না। তুই মরতে পারিস না, তুই মরলে আমার শান্তি, আপদ বিদায় হলে বাঁচি। তুই তোর মা মুনতাহা বলে মুনতাহার বাবা ওর গালে থাপ্পড় বসিয়ে দিল। তুমি যদি আর একটা কথা বলছো, আমার থেকে খারাপ কেউ হবে না। আমি তোমাকে ঠিকমতো মানুষ করতে পারি নাই, তোমার জন্য কোথাও গিয়ে নিজের মান সম্মান রক্ষা করতে পারি নাই। কি পাপ করেছিলাম আমি যে তোমার মতো মেয়ে দিল আমাকে আল্লাহ? এখন নিজের মেয়েকে দেখতে পারো না, অথচ অন্যর। মুনতাহার আম্মু ওকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও, তা না হলে ওকে কি করবো আমি নিজে জানি না। বেয়াদব মেয়ে জন্ম দিয়েছি। আমার রুম আমি কেন যাব? তোমরা সবাই আমার রুম থেকে বের হয়ে যাও। আর হ্যাঁ, এই স্যার আমাকে কাল থেকে যেন না পড়াতে আসে। শখের বাবা মা সবাই চলে আসলো, মুনতাহার দরজা লাগিয়ে দিল। আয়ান বাবা, আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে মাপ চাচ্ছি। আমি আমার মেয়েটাকে মানুষ করতে পারি নাই, আমার জন্য তোমাকে অসম্মানিত হতে হলো, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এসব কি বলছেন স্যার? আপনাকে কোনো দোষ নেই, আপনি কেন মাপ চাইবেন? কাল থেকে আমি আর পড়াতে আসবো না।
স্যার আমাকে মাফ করবেন, এমন বেয়াদব মেয়ে আমার পক্ষে পড়ানো সম্ভব না। প্লিজ বাবা এমন করো না, এখন তুমি না পড়ালে আমার মেয়ের পড়াশোনা অনেক ক্ষতি হয়ে যাবে। আচ্ছা বাবা বলো, আমার শখ কি তোমার সাথে কোনো বেয়াদবি করছে? না আঙ্কেল, শখ খুব ভালো মেয়ে, মুনতাহার মতো বেয়াদব না। তাহলে বাবা মুনতাহাকে না পড়াও, আমার শখকে তুমি পড়াও। ওর সামনে পরীক্ষা, এখন যদি পড়াশুনো ঠিকমতো না করতে পারে তাহলে রেজাল্ট খারাপ হয়ে যাবে। বাসায় একটুও পড়তে বসেন না। আয়ান একটু ভেবে বলল, আচ্ছা ঠিক আছে স্যার, আমি শুধু শখকেই পড়াবো, কিন্তু যদি আপনার বড় মেয়েকে পড়ানোর কথা বলেন তাহলে আমাকে মাফ করবেন। না বাবা, তোমার আমার বড় মেয়েকে পড়াতে হবে না, আমার শখকে পড়ালেই হবে। আচ্ছা স্যার, আজ তাহলে আসি। তখনই শখ ব্যাগ হাতে করে নিচে নামলো। কিরে মা, তুই ব্যাগ নিয়ে আসলি কেন? আপু আমাকে ভালোবাসে না, দেখতে পারে না। আপু মনে করে আমার জন্য তোমরা ওকে ভালোবাসো না, তাই আমি চলে যাচ্ছি। তাও আপু ভালো থাকুক বলেই শখ চলে গেল। কি গো, মেয়েটা চলে যাচ্ছে, আটকাও, একটু পরে আবার দৌড়ে আমার কাছে আসবে, খালি একটু অপেক্ষা করো। স্যার, শখ বাড়ি চলে যাচ্ছে আর আপনি ওকে কিছু বলছেন না? একটু অপেক্ষা করো বাবা, তুমি নিজের চোখেই দেখতে পাবে। একটু পরে দৌড়ে শখ এসে বাবাকে জড়িয়ে ধরলো। বাবা আমাকে বাঁচাও, 3টা কুকুর আমাকে মেরে ফেললো, প্লিজ আমাকে বাঁচাও বাবা। কান্না করতে করতে বলল, কেন এখন আমি বাঁচবো না কেন? তুই না বাড়ি ছেড়ে চলে গেলি এই সাহস নিয়ে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছিলি, আমি যেতে পারবো? হ্যাঁ, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো। কত দূর কুকুর পর্যন্ত এগিয়ে দিয়ে আসবো তাহলে হবে? না লাগবে না, আমি কোথাও যাব না ভাই। এবার সবাই হো হো করে হেসে উঠল। পাগলি মেয়ে, আমি জানতাম তোর এত সাহস নেই, যা রুমে যা। সব রুম চলে গেল, আয়ান বাসায় চলে গেল। ক্লাসরুমে চুপচাপ বসে আছে শখ। এটা কোনো জানি না এটা সবার সহ্য হচ্ছে কি না। আয়েশা, কি হয়েছে শখ সোনা, আজ তুই এত চুপচাপ কেন? কোনো সমস্যা? শখ, আজকে আমার মন ভালো নেই। মেধা, তোর আবার মন আছে? কই, আগে তো জানতাম না স্নেহা। আমি তাই বলি ওর আবার মন আছে, মন আবার খারাপও হয় নাকি? বলেই সবাই হেসে দিল। শখ, তোদের সাথে কথা বলাই বেকার, এর থেকে ভালো রাস্তার কুত্তার সাথে কথা বলা, তাও আবার কথা চুপচাপ শুনে বসে থাকবি। সবাই একসাথে বলে উঠল, কি তুই আমাদের কুকুরের সাথে তুলনা করলি? তো কিসের সাথে তুলনা করব বল, আলিয়া ভাটের সাথে নাকি? এক একজন কুত্তা বিলাই দেখতে, তুই কি করে শেওড়া গাছের পেদনির মতো দেখতে, আবার আমাদের বলিস? আমি যথেষ্ট সুন্দর, আমি হাজারো ছেলের রাতের ঘুম হারাম করতে পারি। এই জন্যই তো বললাম তুই শেওড়া গাছের পেতনি, তাই তোকে দেখে হাজার ছেলের রাতের ঘুম হারাম হয়ে যায়। যে ভয়ানক চেহারা! বাবা বলল কাব্য। শখ অগ্নিদৃষ্টি নিয়ে কাব্যের দিকে তাকিয়ে কাব্য মানে কেটে পড়ল। শখ যখন কাব্যের কাছে যাবে তখনই বেল পড়ে যাওয়ার আয়ান ক্লাসরুমে আসে। একটা মেয়ে ঠোঁটে লিপস্টিক দিচ্ছিল। আয়ান যে কখন রুমে প্রবেশ করছে সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটির, নিজের কাজে আপন মনে ব্যস্ত। আয়ান এবার রেগে মেয়েটিকে বলল, এই যে আপনি উঠুন, উঠে দাঁড়ান। মেয়েটি বসে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে বলছেন স্যার? জি, আমি আপনাকেই বলছি এটা পড়াশোনা করার জায়গা, বিউটি পার্লার নয় যে আপনি ক্লাস টাইমে সাজসজ্জা করবেন। সাজার জন্য আরও অনেক জায়গা আছে, আপনার বাসা আছে, কমন রুম আছে, বাইরে মাঠ আছে। অনেকটা রেগে গিয়েই বলল আয়ান, মাগার স্যার এখানে তো আপনি নাই, আপনি তো পুরাই একটা জিনিস যাকে বলে আগুন। স্যার আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন স্যার? মেয়েটির এমন কথায় পুরো ক্লাস হাসির রোল পড়ে গেছে। অপমানে আয়ানের রাগ যেন মাথায় চড়ে বসলো, কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। তোমার সাহস কি করে হয় এমন বেয়াদবি করা? পুরো ক্লাসের সামনে চেঁচিয়ে বলল কথাগুলো আয়ান। কারো মুখে কোনো কথা নেই, সব স্তব্ধ হয়ে গেছে, মনে হয় সবাই বোবা, কেউ কথা বলতে পারে না। এই মেয়ে বের হন, আপনি যা করছেন তার শাস্তি তো আপনাকে পেতেই হবে। মেয়েটি আর কোনো কথা না বলে ভয়ে চুপচাপ চলে গেল। কান ধরে পুরো মাঠ তুমি ঘুরবে আর বলবে স্যারের সাথে বেয়াদবি করার জন্য আমি আমার শাস্তি পাচ্ছি।
তোমরা কেউ আমার মতো স্যারের সাথে বেয়াদবি করবে না, স্যারের মনে কষ্ট দিবে না, স্যারের অসম্মান হয় এমন কোনো কাজ করবে না। যদি কেউ স্যারের সাথে বেয়াদবি করার চেষ্টা করতে চাও, এসব চিন্তাভাবনা মন থেকে ঝেড়ে ফেলে দাও, না হলে তোমার মতো শাস্তি পাবে তোমরা সবাই আমার মতো। স্যার সরি, আমার ভুলে গেছে, আমি আর এমন করব না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি তোমার থেকে অজুহাত শুনতে চেয়েছি? তুমি এমনিতেই আজ আমার ক্লাসের মূল্যবান সময় নষ্ট করে দিয়েছো। আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তাই আমাকে এমন কিছু করতে বাধ্য করো না। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আয়ান মেয়েটিকে খালি তুমি করে বলে ফেলছে। মেয়েটি ভয়ে আর কোনো কথা না বলে কান ধরে বাইরে চলে গেল। ক্লাসের সবাই যেতে চাইলো, আয়ান রেগে বলে দিল, আমার ক্লাসের সময় শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ রুমের বাইরে প্রবেশ করেছো তাহলে তোমাদের ক্লাস আমি নেবই না, বলে আয়ান মেয়েটির দিকে গেল। আয়ানের কথায় সবাই ভয় আর বাইরে গেল, কিন্তু মনকে বোঝাই কি করে, সে তো বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। বাপরে, ভাগ্যিস আমি কিছু বলি নাই, তা না হলে আজ আমারও এই অবস্থা হতো। শখ বলল মেধা হেসে, তুই একটু বল তাহলে, স্যার তোকে ওই মেয়েটার মতো অবস্থা করবে। পুরো কলেজের সবাই নজর এখন মেয়েটার দিকে। আয়নের বলা কথাগুলো শুনছে আর বলছে, পুরো মাঠ কান ধরে ঘুরছে। কয়েকজন এসে বলা বলি শুরু করলো, কী রে কী হয়েছে, স্যার মেয়েটা কীভাবে শাস্তি দিচ্ছে কেন? আরে আর বলিস না, মেয়েটা স্যারকে সবার সামনে প্রপোজ করছে, আবার স্যারকে আগুন বলছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে। জানিস তো স্যার কত রাগী, এসব কথা একদম পছন্দ করে না। তার ওপর সামনে সামনে বলছে, ক্লাসের সবাই হাসাহাসি করছে। স্যার কত বড় অপমান বলতো। ভাই রে ভাই, স্যারকে তো আমিও পছন্দ করি, ভাবছিলাম প্রপোজ করব, আজকে যা দেখলাম আর ধারে পাশেও যাব না। মেয়েটা আসলেই কাজটা ঠিক করে নাই। স্যারকে যখন এতই পছন্দ, তাহলে স্যারকে একটা আলাদাভাবে বলতে পারতো। ভালো হয়েছে বলছে, একা বললে স্যার ওকে বকা দিতে সব কিছু সমাধান হয়ে যেত। সবার সামনে বলছে দেখে মেয়েটার কি অবস্থা করেছে। স্যার আমি তো সতর্ক হয়ে গেলাম। শুন, স্যারকে দোষ দিবি না, স্যার ওনার জায়গা থেকে ঠিকই আছে, এটা পড়াশুনো করার জায়গা, প্রেম ভালোবাসা করার জায়গা না। তাই স্যারকে মেয়েটিকে একদম উচিত শিক্ষা দিয়েছে। হয়েছে স্যার ভক্ত ছাত্রী, আর আপনাকে জ্ঞান দিতে হবে না। স্যার ওই মেয়েকে ফিরিয়ে দিলেও আমাকে দিবে না, আমি ওই মেয়ের থেকে বেশ সুন্দরী আর পড়াশোনাও অনেক ভালো। স্যার তোকে জীবনেও বিয়ে করবে না। কথায় স্যার কথায় তুই, বামুন হয়ে চাঁদে হাত বাড়াতে চাস নাকি? তুই চুপচাপ থাক, একদম কথা বলবি না। স্যার শুধু আমার, তোদের লজ্জা নেই? বলতে হবে, এত কিছুর পরেও স্যারের পিছে পড়ে আছিস। তখনই আয়ান যাচ্ছিল ক্লাসের দিকে। আপনাদের ক্লাস নেই, এখানে দাঁড়িয়ে আছেন কেন? কোন স্যারের ক্লাস এখন? নাম বলেন, আমি স্যারকে পাঠিয়ে দিচ্ছি, কিছুটা রেগে গিয়ে বলল আয়ান। সবাই ভয়ে যে যার ক্লাসে চলে গেল। একটু পরে মেয়েটির বাবা মা আসলো, আয়ানকে ডেকে পাঠালো। আয়ান মেয়েটির বাবা মায়ের কাছে গেল। মেয়েটির বাবা আয়ানকে বলল, তোমার সাহস হয় কি করে আমার মেয়েকে পুরো কলেজের সামনে অপমান করার জন্য? আমি চাইলে তোমার কি করতে পারি জানো? আপনার যা করার করে নিন আপনি। আপনার মেয়ে অপরাধ করেছে, আমি তাকে তার শাস্তি দিয়েছি। আবার কথা বলছো তুমি? আমি যদি তোমার চাকরি না খেয়েছি তাহলে আমার নামও রিনি মজুমদার না। আমিও দেখতে চাই আপনাদের কতটা ক্ষমতা, পারলে আমাকে এই কলেজ থেকে বের করে দেখান। আমি আয়ান চৌধুরী, যতদিন না এই কলেজ থেকে নিজে অবসর নিচ্ছি ততদিন কেউ আমাকে বের করতে পারবে না। একে তো আপনার মেয়ের অন্যায় করছে সেটা তো জানতেই চান না, আবার বড় বড় কথা বলছেন। মেয়েকে কলেজ প্রেম ভালোবাসা করার জন্য পাঠিয়েছেন। প্রেম ভালোবাসার মানে? বলল মেয়েটির বাবা। ভালো লাগতেই পারে, তাই বলে তুমি এমন করবে? ভালো করে বুঝিয়ে বলতে পারতে, বলল মেয়েটির মা। আপনার মেয়ে অবুঝ নয়, যথেষ্ট বড় হয়েছে, জ্ঞান হয়েছে। ও আমাকে বলে আমি নাকি আগুন, আমাকে ভালোবাসে, বিয়ে করতে চাই, কথাটা আমাকে আলাদা করে বলতে পারতো। আমি বকা দিয়ে বুঝিয়ে বলে ছেড়ে দিতাম। ও কি করেছে? পুরো ক্লাসের সামনে বলছে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে, কত বাজে বাজে কথা বলছে। নিজের মেয়ের সামনের দিকটা দেখলেন না? আমি এই কলেজের টিচার, আমাকে প্রতিদিন আমার ছাত্রছাত্রীদের পড়াতে হয়, ওর জন্য আমি সবার সামনে অপমানিত হয়েছি।
আজ যদি আপনার মেয়েকে ছেড়ে দিতাম তাহলে ওর দেখে আরও এমন অনেকেই করতো, কিন্তু এখন করার আগে 10বার ভাববে। আয়নের কথা শেষ না হতে মেয়েটির বাবা মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দিল। তোমাকে আমি এসব করতে কলেজে পাঠাই? আজ তুমি বাসায় চলো, তোমার আছে। তুমি মেয়েটাকে মারছো কেন? ছোট বাচ্চা ভুল করে ফেলেছে, বুঝিয়ে বললেই তো হয়। তুমি চুপ থাকো, তোমার জন্য মেয়েটা আমার এমন হয়ে গেছে। আজ তোমারও আছে, বাসায় চলো আগে বলে